কলকাতার কোলাহল, ট্রাফিক আর ব্যস্ত জীবন থেকে যদি একদিনের জন্য পালিয়ে যেতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজ আমরা চলেছি উত্তর 24 পরগনার এক শান্ত, সবুজ আর ইতিহাসে ভরা শহর টাকি। সেখানে আমরা দেখে নেব প্রাচীন জমিদার বাড়ি ও ঠাকুর দালান, এক প্রাচীন কালীবাড়ি, ভারত ও বাংলাদেশের সীমান্ত এবং বর্ডার চেকপোস্ট, ম্যানগ্রোভে ঢাকা মিনি সুন্দরবন এবং খুব কাছে থেকে দেখে নেব ইছামতি নদীর এপার থেকে ওপারে বাংলাদেশের এক ঝলক। এছাড়াও ঘুরে দেখে নেব কিছু রহস্যময় জায়গা এবং জেনে নেব তার পেছনের ইতিহাস। তাহলে দেরি না করে শুরু করা যাক। সকাল সকাল আমরা দুজন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আজ টাকির উদ্দেশ্যে। কলকাতা থেকে টাকি প্রায় 70 থেকে 80 কিলোমিটার। টাকি আপনারা মূলত দুভাবে পৌঁছাতে পারবেন। প্রথমত ট্রেনে শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরলে প্রায় 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন আপনারা টাকি। সেক্ষেত্রে আপনাকে নামতে হবে টাকি রোড রেলওয়ে স্টেশনে। স্টেশন থেকে আপনারা অটো, টোটো বা রিক্সায় খুব সহজেই টাকির মূল শহর অংশে পৌঁছে যেতে পারবেন। এছাড়াও আপনারা যেতে পারবেন নিজের গাড়ি বা বাসে। এতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। এসপ্ল্যানেড থেকে 252 নম্বর বাসে করে আপনারা বসিরহাট ও বারাসাত হয়ে টাকি পৌঁছে যেতে পারবেন। আর আমাদের মতন বাই রোড যেতে হলে আপনারা বাইকে বা গাড়িতে বসিরহাট হয়ে কিংবা ঘটকপুকুর হয়ে টাকি পৌঁছে যেতে পারবেন। এবার দেখে নেব টাকি পৌঁছে আপনারা কি কি দেখবেন। টাকি পৌঁছে আমরা প্রথমে দেখে নিলাম পুবের জমিদার বাড়ি। প্রথমেই মাথাপিছু 10 টাকা করে এন্ট্রি ফি কেটে নিতে হলো। জমিদার বাড়িটি একটু মেন রোড থেকে গলির ভেতর ঢুকে। টোটো ও বাইকের রাখার জন্য ব্যবস্থা থাকলেও যারা 4 হুইলার নিয়ে আসছেন তাদেরকে পার্কিংয়ের ব্যবস্থা করে নিতে হবে। মেন গেট থেকে কিছুটা আসার পরই ডান দিকে জমিদার বাড়িতে ঢোকার জন্য সিঁড়ি দেখতে পাবেন। টাকির ইতিহাস বলতেই সবচেয়ে আগে উঠে আসে এই পুবের জমিদার বাড়ির নাম। ভেতরে ঢুকে আপনারা প্রতি বছর যে দুর্গাপুজো হয় তার ছবি দেখে নিতে পারেন। জমিদার বাড়ির পেছন দিকে বাচ্চাদের খেলাধুলার জন্য ছোট্ট পার্কের ব্যবস্থা করা হয়েছে। জমিদার বাড়িটিতে এক পাশে রয়েছে যেমন বিশাল আমের বাগিচা, তেমনি অপর দিকে রয়েছে বিশাল এক ঠাকুর দালান। ঠাকুর দালানের উল্টো দিকেই রয়েছে একটি বিশাল পুকুর। এই পুকুরের মূলত 2টি ঘাট। একদিকের ঘাটে সংস্কারের কাজ এখনো চলছে, তবে অপর দিকের ঘাটটি একটু সুন্দর। বিশাল জায়গা জুড়ে এই জমিদার বাড়ি ও এই ঘাট বাঁধানো পুকুর আমার কাছে বেশ রোমাঞ্চকর লাগছিল। ভাবছিলাম গাছের ছায়ায় ঢাকা এই ঘাট বাঁধানো পুকুর ও বিশাল জায়গা জুড়ে এই জমিদার বাড়িতে তখনকার জমিদাররা কিভাবেই না দিন কাটিয়েছে। প্রায় 300 বছরের পুরনো দুর্গাপুজো আজও এখানে নিয়ম মেনে অনুষ্ঠিত হয়, যা টাকির সমস্ত জমিদার বাড়ির মধ্যে একমাত্র জীবিত জমিদারি পুজো। পুজোর রীতি সময়ের সঙ্গে বদলালেও ঐতিহ্যের মূল স্রোত অটুট রয়েছে। যেমন আগে 108টি পাঁঠা ও 1টি মহিষ বলি হতো, তা পরে কমে আসে। 2017 সাল পর্যন্ত 1টি করে পাঁঠা বলি হয়েছে। শতাব্দী প্রাচীন হাড়িকাঠ খাড়া এখনও আছে, তবে 2018 সাল থেকে এখানে পশু বলি প্রথা বন্ধ করা হয়েছে। এখন অষ্টমীর সন্ধি পুজোয় চাল কুমড়ো বলি হয় ওই হাড়িকাঠেই। একচালা প্রতিমা হয়। রথের দিন কাঠামো পুজো হয়। জমিদার বাড়ির ঠাকুর দালানেই ঠাকুর তৈরি করা হয়। জরাজীর্ণ পুবের বাড়িতে পুজোর কয়েকদিন এখন মানুষের সমাগমে গমগম করে। অষ্টমীর দিন অনেকে আসেন ভোগ খেতে। বিসর্জনের দিন এখনও সেই প্রাচীন প্রথা মেনে 24 জন বেয়ারার কাঁধে করে প্রতিমা নিয়ে যাওয়া হয় রাজবাড়ির ঘাটে, যেখানে 2টি নৌকার মাঝে প্রতিমা নিরঞ্জন হয়, যা দেখার জন্য এখনও প্রতি বছর অসংখ্য মানুষ ভিড় করেন।
বর্তমানে এই ঝিমিয়ে পড়া জমিদার বাড়িটিকে হেরিটেজ আর্কিটেক্টদের পরামর্শে নতুন করে সংস্কার করে পর্যটন শিল্প গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে, যাতে পর্যটকরা এখানে এসে মনে করেন যে তারা হোটেলে নয় বরং প্রাচীন জমিদার বাড়িতে পুজো কাটাতে এসেছেন। রাজবাড়ি দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হল গোলপাতা ফরেস্ট। এটি টাকি ভিউ পয়েন্ট থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। টাকি ভিউ পয়েন্ট থেকে গোলপাতা ফরেস্ট দিকে যাওয়ার রাস্তাগুলি খুবই সরু, তাই ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়ার বদলে আমি বিশেষভাবে পরামর্শ দেব টাকি ভিউ পয়েন্টের কাছেই আপনি গাড়ি পার্ক করুন। এখানে একাধিক পেড পার্কিং জোন রয়েছে। তারপর টোটো নিয়ে গোলপাতা বনের দিকে যান। তবে যদি আপনি নিজের বাইক নিয়ে এসেছেন তবে সেক্ষেত্রে আপনি গোলপাতা ফরেস্টের বাইরেই পেড পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন। আমরা দুজন বাইকে করে ভারত ও বাংলাদেশের তারকাটার বর্ডারের গা বেয়ে রাস্তা দিয়ে এগিয়ে চললাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো গোলপাতা ফরেস্ট পৌঁছাতে গেলে আপনাকে অবশ্যই একটি বিএসএফ চেকপোস্ট অতিক্রম করতে হবে। এখানে জাতীয় পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক, যেমন আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। এই কড়া নিরাপত্তার কারণ হলো গোলপাতা বন ও সংলগ্ন গ্রামগুলির অবস্থান বাংলাদেশ সীমান্তের একবারে কাছাকাছি। ভাটার সময় কোনো কোনো জায়গায় ভারতের এলাকা ও বাংলাদেশের জমির দূরত্ব 150 মিটারেরও কম। আইডি জমা দেওয়ার পর বিএসএফ কর্মীরা আপনার পরিচয়পত্রের সঙ্গে একটি নম্বর যুক্ত করে দেবেন। এই নম্বরটি মনে রাখা খুবই জরুরি, কারণ ফেরার সময় এই নাম্বার বললেই আপনার আইডি ফেরত পাওয়া যাবে। এখানে কোনো বাইরের গাড়ি ঢোকার অনুমতি নেই, তাই চেকপোস্ট পার হওয়ার পর শেয়ার ভ্যান ও টোটো বা 1 কিলোমিটার পায়ে হেঁটে গোলপাতা বন পৌঁছাতে পারেন। এটি ভারতের শেষ চেকপোস্ট। বিএসএফ কর্মীরা গ্রামের ভেতরে বা বনাঞ্চলের মধ্যে টহল দেন না, তাই দিনের শেষে তারা নিশ্চিত হতে চান যে পর্যটকরা এখানে ঘুরতে এসেছেন তারা যেন সবাই নিরাপদে এখান থেকে বেরিয়ে ফিরে গেছেন। তাহলে চলুন ঘুরে দেখা যাক গোলপাতা বন। এই এলাকার নাম গোলপাতা বন হয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণে গোলপাতা গাছ বা নিপা ফ্রুটিক্যান্স জন্মায়। আপনি এই আশেপাশের গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই গোলপাতা গাছ, যা এই ম্যানগ্রোভ এলাকাকে আলাদা পরিচিতি দিয়েছে। ছোট পরিসরে হলেও এখানে ম্যানগ্রোভ বনভূমির অভিজ্ঞতা পাওয়া যায়, তাই বলেই অনেকেই একে মিনি সুন্দরবন বলেন। ম্যানগ্রোভ বনে সাধারণত হাঁটা কঠিন, জোয়ারে জল জমে থাকে আর ভাটায় কাদা হয়ে যায়, কিন্তু গোলপাতা বনে কর্তৃপক্ষ উঁচু কংক্রিটের পথ তৈরি করে দিয়েছে, যা গোলকধাঁধার মতো বনাঞ্চলের ভেতর দিয়ে ঘুরে নিয়ে যায়। এই পথ ধরে হাঁটলে কাদা বা জলে নামতে হয় না এবং নিরাপদ উচ্চতা থেকে চারপাশের প্রকৃতি উপভোগ করা যায়। এখন আমরা দেখতে চলেছি ইছামতি নদীর এপার থেকে ওপারে বাংলাদেশের এক ঝলক। সামনের এই নদীটি দেখতে পাচ্ছেন, এটি হলো ইছামতি নদী। আমরা এপারে ভারতে এবং ওপারের যেটা দেখতে পাচ্ছেন সেটাই হলো বাংলাদেশ। ওপারে দেখতে পেলাম অসংখ্য ইটভাটার চিমনি এবং কিছু মানুষের সাধারণ জীবনযাত্রা, যেমন নদীতে মাছ ধরা বা কোমরে কলসি নিয়ে জল আনতে যাওয়া। গোলপাতা বনের আরেক দিকে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যা এখনও আন্ডার কনস্ট্রাকশন, যেখানে পুরো বনাঞ্চল এক নজরে ঘুরে দেখা যায়। সবুজ বন, জলাভূমি ও বার্ড ওয়াচিংও করা যায়। গোলপাতা ফরেস্ট থেকে ফেরার সময় আমরা আর টোটো বা শেয়ার ভ্যান নিইনি, আমরা পায়ে হেঁটে ফিরেছিলাম বিএসএফ চেকপোস্ট অবধি। গ্রীষ্মের প্রচণ্ড সময় না হলে বা হাঁটতে অসুবিধা না থাকলে এই পথ ধরে সহজেই হেঁটে আসা যায়। এই হাঁটার পথটি খুবই সুন্দর। গ্রামের বাড়ি, খোলা প্রকৃতি আর শান্ত পরিবেশের মধ্যে দিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা।
এরপর আমরা দেখে নেব টাকি শহরের আরও কিছু প্রাচীন স্থাপত্য। তার মধ্যে প্রথম হলো জেনারেল শঙ্কর রায়চৌধুরীর এই পৈতৃক বাড়ি। জেনারেল শঙ্কর রায়চৌধুরী ছিলেন ভারতীয় সেনাবাহিনীর 18তম সেনাপ্রধান। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরও তিনি সক্রিয়ভাবে দেশের সেবায় যুক্ত ছিলেন। 2003 থেকে 2004 সাল পর্যন্ত তিনি পাঞ্জাবের রাজ্যপাল ছিলেন। বর্তমানে তার বংশধররা এখন এই বাড়িতে না থাকলেও এই বাড়িটি তার ঐতিহ্য এখনো বহন করে চলেছে। মোটা ইটের দেওয়াল, উঁচু ছাদ ও প্রশস্ত বারান্দা, বড় বড় কাঠের দরজা ও জানলা, ভিতরে খোলা উঠোন, সব মিলিয়ে এই বাড়িটি জমিদারি স্থাপত্যের এক আদর্শ নিদর্শন। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির পাশেই আরও একটি স্থাপত্য হল টাকি ভবনাথ হাই স্কুল। অপর্ণা সেন পরিচালিত আপনাদের গহনার বাক্স সিনেমাটির কথা কি মনে আছে? সিনেমাটির কিছুটা অংশ এখানেই শুটিং হয়েছিল। এই দুটি জায়গা দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। শীতের আকাশের পড়ন্ত সূর্যাস্তের বিকেল, দূরে বাংলাদেশে কেয়া পাতার বন ও বাঁদিকে রয়ে গেল ইছামতি নদী। এইভাবেই আমরা এই পথ ধরে প্রকৃতিকে অনুভব করতে করতে এগিয়ে চললাম টাকি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। টাকি ভিউ পয়েন্টের কাছে ছোট পার্ক, বসার জায়গা ও বোটিংয়ের সুবিধা আছে। ভিউ পয়েন্টে পৌঁছে জানতে পারলাম কোনো অজানা কারণবশত এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা নিষেধ। তবে যতদূর জানতে পারলাম মূলত এটি বর্ডার সিকিউরিটির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া। এই জায়গাতে আপনি মাথাপিছু 100 টাকা করে টিকিট কেটে ইছামতি নদীর বুকে বোটিং করে নিতে পারেন। বিকেলের সময়টা সূর্যাস্ত দেখতে দেখতে আপনি এই জায়গাতে কাটাতে পারেন। এখানে পার্কের মতন যে বসার জায়গা করে দেওয়া আছে, যেখানে আপনি বসে সূর্যাস্ত দেখতে উপভোগ করতে পারেন। আমরাও এখানে কিছুটা সময় কাটিয়ে রওনা দিলাম আমাদের শেষ গন্তব্যের দিকে। ভিউ পয়েন্ট দেখার পর টাকি শহরের ভেতর দিয়ে গাড়ি ছুটিয়ে অপর প্রান্তে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল কুলেশ্বরী কালী মন্দির। কথিত আছে বহু বছর আগে ইছামতিতে জেলেদের জালে উঠে এসেছিলেন সুন্দর নকশা করা ঘট। সে কথা জানতে পারেন টাকির জমিদার রায়চৌধুরীরা। জমিদার গিন্নি সেই রাতেই স্বপ্ন দেখেছিলেন চালাঘর তৈরি করে ঘরটি প্রতিষ্ঠা করতে হবে। খড়, বিচালি, গোলপাতা দিয়ে মাটির দেওয়ালের মন্দির বানিয়ে কালী পুজোর আয়োজন করা হয়েছিল। নদীর কূল থেকে ঘরটি পাওয়া গেছিল বলে মন্দিরের নাম হয় কুলেশ্বরী কালীবাড়ি। আবার কেউ বলেন কোনো সাধক ইছামতির পাড়ে মা কালীর সাধনা করেন এবং সেই ঘট নদীর পাড়েই পড়েছিল। এরপর টাকির জমিদারকে দেবী স্বপ্নাদেশ দেন ওই ঘট প্রতিষ্ঠা করার। তখন টাকির জমিদার কালী মন্দির প্রতিষ্ঠা করেন। নাম দেওয়া হয় কুলেশ্বরী কালী মন্দির, কারণ নদীর কূলেই এই মন্দিরের ঘট পাওয়া যায় বলে। 400 বছর ধরে এখানে চলছে নিত্য পুজো ও অন্নভোগ। বছরের বিশেষ তিথিতে এই মন্দির বড় আকারে পুজো করা হয়। একটা সময় এই পুজোয় কামান দাগা হতো, বলি হতো শতাধিক পাঁঠা ও মোষ।
বর্তমানে এখানে মোষবলি বন্ধ হলেও চালু আছে পাঁঠাবলি। হাসনাবাদে টাকির এই কুলেশ্বরী কালী মন্দিরের পুজো দেখতে আজও ভিড় করেন অগণিত ভক্ত, কারণ ভক্তরা বিশ্বাস করেন দেবী এখানে অত্যন্ত জাগ্রত। কুলেশ্বরী কালী মন্দির দিয়েই আমরা আমাদের টাকি ভ্রমণ শেষ করলাম। টাকি শুধুমাত্র একটি ভ্রমণস্থল নয়, এটি ইতিহাস, বিশ্বাস, প্রকৃতি আর ইছামতির শান্ত স্রোতের এক সুন্দর মিলন। একদিনের সফর হোক বা নিরিবিলি উইকেন্ড, টাকি আপনাকে হতাশ করবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।